3 যুগ পর কাল চাকসু নির্বাচন। ভোট আয়োজনে ব্যাপক প্রস্তুতি, প্রচারণার শেষ দিনেও রাকসুতে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ। চাকরি জাতীয়করণ ও পুলিশি হামলায় প্রতিবাদে আজও সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধে ব্যাহত শ্রেণী কার্যক্রম। কাল থেকে চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল কার্যকর। 56টি খাতে গড়ে প্রায় 41% বাড়ছে মাশুল, ভোক্তার ঘাড়ে পণ্যের বাড়তি খরচের চাপ। মেঘনায় চাঁদপুর শরীয়তপুর সেতু তৈরির পরিকল্পনার শঙ্কিত গবেষক জেলে, মানতে নারাজ সেতু কর্তৃপক্ষ, ফের সমীক্ষার পরামর্শ চাঁদপুর জেলা প্রশাসকের। এবং পাবনার খাসচর আরিচা রুটে নতুন করে ফেরি চলাচলের উদ্যোগ, সড়ক পথে কমবে চাপ, বাঁচবে সময় ও অর্থ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এক নেতাকে বহিষ্কারের মধ্য দিয়ে কোন্দল স্পষ্ট হয়ে উঠেছে ছাত্রদলে। শুধু তাই নয়, প্রচারণার পুরো সময়টাতে অনেক নেতাই ছিলেন নিষ্ক্রিয়। ফলে প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাথে পাল্লা দিয়ে বিজয় ছিনিয়ে আনার ব্যাপারে সংগঠনের ভেতরেই তৈরি হয়েছে সংশয়, যদিও ছাত্রদল নেতারা কোন্দলের কথা অস্বীকার করছেন। অন্যদিকে নিজস্ব কৌশল ও পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করে জয়ের ব্যাপারে আশাবাদী ছাত্র শিবির। শোয়েব রহমানের প্রতিবেদন। প্রতিষ্ঠার পর 6 দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোটে 6 বার। এর মধ্যে 1981 সালের নির্বাচনে ভিপিজিএস উভয় পদেই জয়লাভ করে ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে সম্প্রতি ডাকসু ও জাকসুতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি ছাত্রদল। তাই 36 বছর পর চাকসুর এই নির্বাচন ছাত্রদলের জন্য কঠিন এক পরীক্ষাই বলা চলে। চাকসু নির্বাচন ঘিরে এরই মাঝে ছাত্রদলের কোন্দল স্পষ্ট হয়েছে। দলের সমর্থন না পেয়ে হতাশ হয়েছেন বহু প্রার্থী। নির্বাচনী মাঠেও তাদের নেই তেমন সক্রিয়তা। অন্যদিকে 5 সদস্যের কমিটির এক সিনিয়র সহসভাপতিকে 12 অক্টোবর আজীবনের জন্য বহিষ্কার করা হয়। অভিযোগ, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য কাজ করেছেন তিনি। যদিও দলে বিবাদ নেই বলে দাবি ছাত্রদল মনোনীত প্রার্থীর। গঠনতন্ত্রের বাইরে যে হয়তো এখন পর্যন্ত ছাত্রদলের ওইভাবে কেউ বিদ্রোহ নির্বাচন করতেছে না, তো আর যারা করছিল তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং তারা প্রচারণা আমাদেরকে সর্বোচ্চভাবে আমাদের পাশে আসছে। ছাত্রদলের সূত্র বলছে, প্রার্থী বাছাই থেকেই দলে মতবিরোধ তৈরি হয়। তবে প্রচারণায় ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করেছেন সিনিয়র নেতারা। তাদের অভিযোগ, প্রশাসন একরোখা আচরণ করছে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু শিক্ষক শিবিরপন্থী। ফলে লড়াইটা অনেকটা প্রশাসনের সাথেও। এই প্রশাসন আসলে একটি পক্ষের দিকে চলে যায় আমরা দেখেছি। সেটার পরিপ্রেক্ষিতে হলগুলোতে সেই পক্ষের মানুষগুলো দায়িত্ব পায় এবং তাদের মানুষগুলোকে সুবিধা দেওয়ার বিষয়ে আমরা জানতে পেরেছি এবং সেই সুবিধার বিষয়গুলো আসলে এতদিন ধরে গোপনে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ধীরে সেগুলো আমরা কিছুটা জানতে পারছি। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে গুঞ্জন রয়েছে। তবে শিবিরের পরিস্থিতি অনেকটাই সুশৃঙ্খল বলে দাবি সংগঠনটির। দলের হাইকমান্ডের সিদ্ধান্তে প্রার্থিতা নির্ধারণ হয়েছে, নেই কোনো অসন্তোষ। প্রচারণায়ও নিজেরা কৌশলী ও সংগঠিত বলে দাবি শিবিরের। আমাদের শিক্ষার্থী ভাই বোনদের হয়তো নিরবিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কটেজ ম্যাচ থাকার কারণে তাদের কাছে পৌঁছতে পারেনি। আমাদের স্ট্র্যাটেজির সবচেয়ে বড় জায়গা ছিল যে আমরা চেষ্টা করেছি যে কোনো ব্যক্তির হাত দিয়ে নয়, বরঞ্চ আমাদের নিজেদের লিফলেটটা আমরা যেন নিজেই আমার ভোটার যে ভাই এবং বোনটি রয়েছে তার কাছে আমরা পৌঁছাতে পারি। কাল বুধবার অনুষ্ঠিত হবে 7ম চাকসু নির্বাচন, যেখানে প্রায় 27,500 শিক্ষার্থী ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।
36 বছরের অপেক্ষা শেষে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে 7ম চাকসু নির্বাচন। ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে রাকসুর প্রচারণায় শেষ দিন আজ শিবির ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে উঠেছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতে যাব চট্টগ্রামে। শোয়েব, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি সেখানে কেমন এবং এই মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। যে 5টি অনুষদে ভোট অনুষ্ঠিত হবে সেই 5টি অনুষদের নাম কিন্তু আগে ঘোষণা করা হয়েছিল এবং সেই 5টি অনুষদে পাঠানোর জন্য ব্যালট বাক্সও কিন্তু এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। ব্যালট বাক্সের পাশাপাশি যেই গোপন কক্ষ বা বুথ রয়েছে সেই বুথগুলোও কিন্তু এরই মধ্যে প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র ভোট গ্রহণের অপেক্ষা। আপনি দেখতে পাচ্ছেন যে পেছনের ঠিক এই ব্যালট বাক্সগুলো স্বচ্ছ ব্যালট বাক্স, যেটি শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল, সেই স্বচ্ছ ব্যালট বাক্স কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন পদ্ধতি সেটি পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেখানে মূলত একটি বাক্সতে সব ধরনের ব্যালট ফেলার কারণে সেগুলো যাচাই বাছাই করতে এবং পরবর্তীতে সেগুলো গণনা করে রেজাল্ট বের করতে কিন্তু সময় লেগে যায়। এখানে যাতে রেজাল্ট গণনার কাজটি খুব সহজে করা যায় এবং যাচাই বাছাইয়ের কাজটি যাতে আলাদাভাবে ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেই কারণে প্রতিটি হলের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যালট বাক্সের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। রয়েছেন তারা সেই ব্যালট বাক্সে কিন্তু তাদের ভোটের যে ব্যালট পেপার সেটি তারা সেখানে ফেলবেন এবং এই স্বচ্ছ ব্যালট বাক্সগুলো নির্বাচনের দিন অর্থাৎ আগামীকাল সকালে টিকিটে কত নিরাপত্তায় পাঠানো হবে এবং সেখানে সেই বাক্সগুলো প্রথমে খালি করে সাংবাদিক এবং সেখানে যারা উপস্থিত পোলিং এজেন্ট তাদের সামনে এটাকে খালি ওপেন করে তারপরে সেটাকে সিলগালা করে দেওয়া হবে এবং ভোট গ্রহণ শেষে সেটি ভোট গণনার সময় সেই ব্যালট বাক্স সেখানে তুলবেন। এবং এর বাইরে যদি বলি যে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঢেলে সাজিয়েছে প্রশাসন এবং সেখানে প্রায় 1200 নিরাপত্তা আইন শৃঙ্খলা সদস্যরা মোতায়েন থাকবেন। সেখানে পুলিশ, এপিবিএন, বিজিবি এবং র্যাব এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা রক্ষী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করবেন এবং বিএনপিসি তারা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের 4 স্তরের নিরাপত্তার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তারা বলছেন যে আগামীকাল থেকে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বাইরে যারা রয়েছেন তারা কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না এবং ভোটাররাও কিন্তু নির্দিষ্ট একটি সীমানা অতিক্রম করার পরে সেখানে তাদের আইডি কার্ড প্রদর্শন করে তারপরে কিন্তু তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং কেন্দ্রের ভেতরে বা কেন্দ্রের অ্যাসোসিয়েশনের ভেতরে কিন্তু কোনো প্রার্থী প্রবেশ করতে পারবেন না, তেমন একটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এর বাইরে যদি বলি যে নির্বাচনের ফলাফল কিন্তু প্রতিটি কেন্দ্র থেকে আলাদাভাবে জানানো হবে, শুধুমাত্র কেন্দ্রীয় যে ফলাফল সেটি কিন্তু বিবিএ অনুষদের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তন থেকে জানানো হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 57% বেশি কিন্তু এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং প্রত্যেকে 40টি করে ভোট দিতে হবে। সেই জায়গা থেকে একজন ভোটারকে সর্বোচ্চ 10 মিনিট করে সময় দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ একজন ভোটার ভোট দিতে সর্বোচ্চ 10 মিনিট ব্যয় করতে পারবেন। জ্যোতিকা, এবার রাকসু নির্বাচনের খবর জানবো রাকিবুল হাসানের কাছে। রাকিব, শেষ দিনের রাকসুর প্রচারণা কেমন দেখছেন? আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ উঠেছে কিনা জানাবেন। জ্যোতিকা, গতকাল রাতের বেলায় কিন্তু আসলে বিভিন্ন হলে ছাত্র শিবিরের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে, এরকম কিছু অভিযোগ ছিল এবং এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কিন্তু নির্বাচন কমিশন সেই সমস্ত খাবারগুলো জব্দ করে এবং ছাত্র শিবিরকে সেই বিষয়টি অবহিত করে এবং তাদেরকে সতর্ক করা হয়। এবং অন্যদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে আসলে নির্বাচনী আচরণবিধিতে এমন কোনো কিছু উল্লেখ নেই যে যেখানে আসলে খাদ্য বিতরণ করা হবে না। তো সেই ক্ষেত্রে তাদের থেকে তারা ব্যাখ্যাটি দিয়েছেন এবং এর প্রেক্ষিতে সেখানে ছাত্র শিবিরের একজন অভিযোগ করেন যে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক তাদের প্রচারণা চালাচ্ছেন। আজ সকালে আমরা ছাত্রদলের যিনি আসলে ভিপি প্রার্থী নূর, তার কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি তিনি বলেছেন যে আসলে এই কাজটি আসলে তারাও করছেন, অর্থাৎ ছাত্র শিবিরও করছেন। তো এই ক্ষেত্রে তারা যেটি বলতে চায় যে আসলে দীর্ঘদিন পর রাকসু নির্বাচন হচ্ছে, সেই জায়গা থেকে তারা কোনো অভিযোগে না যেয়ে একটি সুষ্ঠু সুন্দর রাকসু নির্বাচন প্রত্যাশা করেন এবং সেখানে কোনো অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টিকে পেছনে ফেলে তারা কিন্তু সামনে নির্বাচনটিকে আসলে গুরুত্ব দিচ্ছেন। এবং সকাল থেকে আমরা যেটি দেখছি, যেহেতু আজকে শেষ দিন
প্রত্যেকটা জায়গায় ক্যাম্পাসের এই প্রত্যেকটি প্রান্তে কিন্তু আমরা দেখছি প্রার্থীর যারা সমর্থক আছে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং যেহেতু ক্লাস পরীক্ষা আজকেও চলছে যার কারণে একাডেমিক ভবনগুলোর সামনে দাঁড়িয়ে থেকে তারা শিক্ষার্থীদের অপেক্ষা করছেন, যে আসছেন তাকে আসলে তাদের যে ব্যালট নম্বর সেটা আসলে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং একই সাথে তাদের যে ইস্তেহার সেই বিষয়টিকেও আসলে তুলে ধরছেন। অর্থাৎ নির্বাচনের যে প্রচারণা একেবারে শেষ মুহূর্তে আজকে ঠিক রাত 12টা পর্যন্ত যুথিকা সময় পাবেন প্রার্থীরা নির্বাচনের প্রচারণার প্রত্যেকটি মুহূর্তে আসলে কাজে লাগাতে চান তারা, যেন আগামীকালকে যেহেতু প্রচারণা নেই তারপরের দিন ভোট তাদের পক্ষেতে সেই ভোটটা আসে। সে কারণে তো আমরা এক্ষেত্রে দেখছি ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গায় প্রার্থীরা ছড়িয়ে ছিটিয়ে তাদের প্রচারণা চালাচ্ছেন। তো যুথিকা, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। দেখছিলাম চাকসু ও রাকসু নির্বাচনী প্রচারণার খবর। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ শ্রেণী কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি বরিশালে অমিত হাসানের কাছে। অমিত, দাবি আদায়ের বিষয়ে শিক্ষকরা কি বলছেন জানাবেন। যুথিকা, একটু জানিয়ে রাখি আজকে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের যে কর্মবিরতি সেটি কিন্তু চলমান রয়েছে এবং শিক্ষকরা বলছেন যে ঢাকায় তাদের শিক্ষক সহকর্মীদের উপর যে হামলা ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদ তারা করছেন এবং একই সাথে তাদের যে দাবিগুলো রয়েছে বিশেষ করে বাড়ি ভাড়া 20% বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা যেটি আরও 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করণ এবং যে অন্যান্য যে বার্ষিক ভাতা সেটিও কিন্তু বৃদ্ধির দাবি করছেন এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন আকারে জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মবিরতি চলমান থাকবে এবং তারা ক্লাসরুমে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই যে কর্মবিরতি পালন করছেন এ সময় কিন্তু ক্লাস পরীক্ষা সবকিছুই বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে ক্লাস আসলে বন্ধ থাকছে এতে কিছুটা সমস্যায় তারা পড়ছেন, কেননা প্রতিদিনই সকালে তারা আসছেন কিন্তু ক্লাস না করেই ফিরে যাচ্ছেন এবং শিক্ষকরা কিন্তু সকালে যথাসময়েই স্কুলে প্রবেশ করছেন এবং তারা আসলে যে শিক্ষক মিলনায়তন রয়েছেন সেখানে অবস্থান করছেন, ক্লাসরুমে যাচ্ছেন না। তবে এই বিএম স্কুলে রয়েছে আমরা এই মুহূর্তে, বিএম স্কুলে আমরা শুনেছি যে তারা আসলে যে শিক্ষার্থীরা আসছেন তাদেরকে রোল কল করে তারপরে ছেড়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে মেনে নেওয়া হচ্ছে না সেই দাবিগুলো মেনে নেওয়া হলে তারা আবার শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষার্থীদের যে এই পড়াশোনার ক্ষেত্রে যে ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটাও তারা পুষিয়ে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা সরকারের কাছে দাবি করছেন যত দ্রুত সম্ভব তাদের যে এই 3টি দাবি রয়েছে সেই 3টি দাবি মেনে নেওয়া হোক এবং তাহলেই তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন। এবং অন্যদিকে যে শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তারা যে আসলে সামনে নভেম্বরের তাদের কি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটবে যদি আসলে ঠিকঠাক মতো তাদের যে শ্রেণীকক্ষের যে পাঠদান কার্যক্রম সেটি না হয় এবং সেটি যাতে ঠিক সময়ে হয় এবং তাদের যে দাবি সেটি যাতে দ্রুত সমাধান করে শ্রেণীকক্ষে শিক্ষকরা ফিরে আসেন সেরকম দাবি করছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং তারা বলছেন যে এই যে ঘাটতি এটিও যাতে পূরণ করা হয় এমনটিও দাবি করছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা। তো সব মিলিয়ে বলা যায় বরিশালে যে বেসরকারি বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুথিকা, ধন্যবাদ অমিত। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন পলাশ। দাবি আদায় পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? যুথিকা, কুষ্টিয়ার আমি মুহূর্তে রয়েছি কুষ্টিয়া হাই স্কুলে। তো এখানেও কিন্তু শিক্ষকরা কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু তারা পালন করছেন। তারা বলছেন যে ঢাকায় তাদের যে শিক্ষকদের উপর হামলা প্রতিবাদে তারা কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। তারা বলছেন যে আরো কঠোর কিন্তু তাদের যে দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি সেটি আসলে তারা দিবেন। তারা বলছেন যে কোনোভাবে যে শিক্ষকদের সাথে এরকম অমানবিক যে নির্যাতন চালিয়েছেন এটি আসলে কোনোভাবেই কাম্য নয় এবং এটি যারা করেছেন তাদেরকে আইনের আওতায় আনতেও তারা দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে তাদের দাবি না মানা হলে তারা যে শিক্ষা কার্যক্রমে তারা ফিরে যাবেন না। দেখছি তারা তাদের যে অফিস কক্ষে বসে কিন্তু তারা
এই কর্মবিরতি পালন করছেন। কুষ্টিয়া জেলায় 243টি আসলে যে এমপিওভুক্ত যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কিন্তু সেখানে তারা এই কর্মবিরতি তারা পালন করছে এবং তারা বলছেন যে এতে কিন্তু বেশ বিপাকে পড়েছেন যে শিক্ষার্থীরা। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আমি ঘুরেছি বিভিন্ন বিদ্যালয়ে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং আসার পরে কিন্তু তারা যে ক্লাস সেটি কিন্তু আসলে তারা হচ্ছে না এবং তারা কিন্তু বাড়িতেও ফিরে যেতেও আমরা দেখেছি এবং এরকম একটু বিষয় রয়েছে। এবং আরেকটু বিষয় আসলে বলে রাখি, আমি এই নিয়ে কথা বলছি কুষ্টিয়ার যে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে। তিনি বলছেন যে এই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে তারা কিন্তু যে শিক্ষা মন্ত্রণালয়ে তারা কিন্তু জানিয়েছেন এবং তারা জানাচ্ছেন যেন দ্রুতই যেন এই সমস্যার সমাধান হয়, এইটুকু আসলে তিনি আসলে দাবি করছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। ধন্যবাদ পলাশ। এই বিষয়ে আমরা একটু নওগাঁর খবর জানবো। আব্বাস, নওগাঁর কতটি বিদ্যালয়ে কর্মবিরতি চলছে এবং অভিভাবকরাই বা কি বলছেন জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁয় এমপিভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এইসব শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা জানিয়েছিলেন যে তাদের 3 দফা অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উচ্চ ভাতার একটা দাবি ছিল। এইসব দাবি দেওয়া পূরণ না হওয়ার কারণে তারা গত রবিবার থেকে ঢাকাতে অর্থাৎ ঢাকার প্রেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করেছিল। আর অবস্থান কর্মসূচি গ্রহণ করার সময় পুলিশ বাহিনীর দ্বারা তারা বিভিন্নভাবে লাঞ্ছিত শিকার হয়েছে। আর লাঞ্ছিত শিকার হওয়ার কারণে গতকাল থেকেই এই সারা দেশের মতো নওগাঁতেও শিক্ষকরা তাদের পাঠদান কর্মসূচি বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। আর এই কর্মবিরতি পালন করার কারণে আসলে শিক্ষকরা যেমন কর্মবিরতি পালন করছে, আর শিক্ষার্থীরা স্কুলে এসে তারা ক্লাস না হওয়ার কারণে ফিরে যেতে হচ্ছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ মডেল জনকল্যাণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করছি। এই প্রতিষ্ঠানের শিক্ষকের কাছ থেকে আমরা যেমনটি জেনেছি যে এখানে 538 জন মতো শিক্ষার্থী রয়েছে। গতকাল তারা প্রায় 250 জনের মতো শিক্ষার্থী এসেছিল এই কর্মসূচির মধ্যে। তারা এই কর্মসূচি হওয়ার কারণে আসলে শিক্ষার্থীরা ক্লাস না পেয়ে তারা আবার ফিরে গেছে। আজও শিক্ষার্থী এসেছিল এবং তারা পাঠদান না হওয়ার কারণে চলে গেছে। শিক্ষকরা বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরতে চান না। তবে যারা অভিভাবক রয়েছেন তারা অনেকটাই উদ্বিগ্ন, কারণ কিছুদিন পর যে বার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষার কারণে তাদের এখনো মোটামুটি বেশি পড়াশোনা করতে হচ্ছে এবং শিক্ষার্থীরাও বলছে যে তাদের এই পাঠদান বন্ধ থাকার কারণে তারা অনেকটাই সমস্যায় পড়ছেন। তারা ক্লাসে ফিরে যেতে চান এবং শিক্ষকরাও ক্লাসে ফিরে যেতে চান। দ্রুত শিক্ষকদের এই দাবি দেওয়া পূরণ করার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই অবস্থান কর্মসূচি নিয়ে আমার কাছে সর্বশেষ। শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেই খবর জানাছিলেন সহকর্মীরা। কাল থেকে চট্টগ্রাম বন্দরে কার্যকর হতে যাচ্ছে বর্ধিত মাশুল। 56টি খাতে গড়ে প্রায় 41% বাড়ছে মাশুল। এতে ভোক্তার ঘাড়ে পণ্যের বাড়তি খরচের চাপ পড়বে বলে জানান ব্যবসায়ীরা। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। সবচেয়ে বেশি মাশুল বাড়ছে কোন কোন খাতে, ব্যবসায়ীরা কি বলছেন? 15 সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা ছিল এবং এর আগেই বন্দর কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করে বর্ধিত মাশুল আদায়ের জন্য। তবে ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারীদের তীব্র সমালোচনা ও বিরোধিতার মুখে গত 20 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা ঘোষণা দেন যে 1 মাসের জন্য এই নতুন বা বর্ধিত যে মাশুল সেটি কার্যকর করা হবে না এবং সেই সময়ে আজ শেষ হচ্ছে এবং মেয়াদ শেষে আজ রাত 12টার পর থেকে মাশুল কার্যকর হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্দরের যে টাগবোট সার্ভিস দেওয়া হয়, পাইলট সার্ভিস, ট্রেন চার্জ, কন্টেনার ওঠানো নামানো, মুরিং চার্জ, হেড চার্জ, এই ধরনের যে সেবাগুলো দেওয়া হয় বন্দরে একটি জাহাজে বন্দরে জেটিতে ভেড়ার পর থেকে ডেলিভারি পর্যন্ত এবং কন্টেনারগুলো যে বন্দরে অবস্থান করে সেই সবগুলো চার্জে কিন্তু বাড়ানো হয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন বন্দর কর্তৃপক্ষ আসলে 41% বললেও কোনো খাতে আসলে 4 থেকে 5 গুণ হারেও মাশুল বাড়ানো হয়েছে। এক্ষেত্রে আমরা যদি বলি যে আগে পাইলট চার্জ ছিল $357, যেটি বর্তমানে করা হয়েছে প্রায় $850 মতো। একইভাবে টাগবোট সার্ভিস চার্জ ছিল প্রতিটি 20,000 মেট্রিক টন জাহাজের ক্ষেত্রে, যেখানে টাগবোট চার্জ আগে ছিল $632, সেটি 4 গুণ বাড়িয়ে করা হয়েছে প্রায় $3,415। একইভাবে কন্টেনার ওঠানো নামানো, ট্রেন চার্জ থেকে শুরু করে সবগুলো চার্জই কিন্তু 25 থেকে 60% পর্যন্ত বেড়েছে। এবং তারা বলছেন যে বন্দর যেহেতু
ডলারেই মাসুল নিয়ে থাকে এবং সেক্ষেত্রে ডলারের দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদেরকে এমনিতেই 40% হারে বাড়তি মাসুল দিতে হচ্ছে। এর সাথে এখন যে শিপিং এজেন্টের সারচার্জ এবং অফডকগুলো যে তাদের চার্জ বাড়িয়েছে 45% করে, এবং বন্দরের চার্জ সব মিলিয়ে যে বাড়তি খরচ এবং প্রতিটি কন্টেনারে সব কিছু মিলিয়ে তাদেরকে 20 ফুট কন্টেনার ক্ষেত্রে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের ক্ষেত্রে তাদের এই খরচে বাড়বে 12 থেকে 14,000 টাকা, যা আসলে এই সময়ে তাদের বহন করার সক্ষমতা নেই। এবং তারা দাবি করেছিলেন আসলে পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে যেন মাসুল বাড়ানো হয় এবং সর্বোচ্চ যেন 10% বাড়ানো হয়, এবং এই মাসুল কার্যক্রম স্থগিত রেখে তারা আবার আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের সাথে এবং সেবা গ্রহীতার সাথে আলোচনার মাধ্যমে তারা আসলে নতুন করে মাসুল নির্ধারণের দাবি জানাচ্ছেন এবং এই বিষয়ে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন। এবং তারা বলছেন যে এই মাসুল যদি কার্যকর হয় তাহলে দেশের অর্থনীতি সহ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে এবং দিন শেষে সেই খরচ বা ব্যয় কিন্তু বহন করতে হবে ভোক্তাকে, এবং তাদের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা কমবে এবং বায়াররা তাদের রপ্তানি অর্ডার কমিয়ে দেবেন, যেহেতু এই বন্দর একটি ব্যয়বহুল বন্দরে পরিণত হবে এবং খরচ অনেক বেশি হবে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বিধি নিয়ে যে কার্যক্রম তার সব শেষ। চট্টগ্রাম বন্দরে কার্যকর হতে যাচ্ছে বর্ধিত মাসুল, সে খবর জানাচ্ছিলেন হাজেরা শিউলি। চাঁদপুর শরীয়তপুর জেলার মাঝে দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর বুকে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সেতু কর্তৃপক্ষের দাবি ইতোমধ্যে শেষ হয়েছে ফিজিবিলিটি স্টাডির কাজ, কিন্তু বর্তমানে এই রুটে চলাচলকারী ফেরিগুলো ভুগছে যানবাহন সংকটে। মৎস্য গবেষক, ব্যবসায়ী ও জেলেরা বলছেন মেঘনায় অপরিকল্পিত সেতু নির্মাণে বিলুপ্ত হবে ইলিশ, হুমকিতে পড়বে শহর। জেলা প্রশাসক বলছেন সব দিক বিবেচনা করে সেতু নির্মাণে নতুন করে সমীক্ষার কথা জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তালহা জুবায়েরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের মেঘনা নদী, বিশেষ করে মা ইলিশের ডিম ছাড়া থেকে শুরু করে জাটকা বড় হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ অভয়াশ্রম এই মেঘনা। সারা দেশে ইলিশ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে এই নদী। তবে নদীর উপর সেতু নির্মাণ হলে নষ্ট হবে ইলিশের অভয়াশ্রম, বলছেন জেলেরা। ব্রিজ যদি হয় তাহলে এই নদীতে মা ইলিশ কোনো রক্ষা হবে না, মা ইলিশের ডিম এই নদীতে ছাড়লে টিকবে না। যদি গভীর পানি না হয় ইলিশ মাছ আসবো না, ডিমও পারবো না, আর এদিকে সর পড়ে গেলে সবকিছু বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি আসলে এই চাঁদপুর শরীয়তপুর রুটে যে ব্রিজটা করার পরিকল্পনা করছে সরকার, সেটা যদি গতানুগতিক পদ্ধতিতে করা হয় তাহলে আমাদের চাঁদপুরের মেঘনা নদী আর থাকবে না। ইলিশ উৎপাদনের পরিবেশ ঠিক রেখে সেতু নির্মাণ করা প্রয়োজন বলে মনে করছেন এই ইলিশ গবেষক। ইলিশ যেহেতু একটি পরিভ্রমণশীল স্বভাবের মাছ, সেহেতু তাদের চলাচলের পথে যদি কোনো ব্রিজ অথবা অনুরূপ কোনো স্থাপনা নির্মিত হয়, অর্থাৎ সামান্যতম বাধা পেলেও তাদের জীবন চলাচল এবং উৎপাদনে বিরূপ প্রভাব পড়তেই পারে। এদিকে চাঁদপুর শরীয়তপুর নৌরুটে চলাচল করে 5টি ফেরি। বর্তমানে যানবাহন সংকটে প্রতিদিন চলাচল করছে 2টি ফেরি। একসময় এই ঘাটে যানবাহন পারাপারের চাপ থাকলেও পদ্মা সেতু নির্মাণের পর কমেছে চাপ। তাই মেঘনা নদীর উপর চাঁদপুর শরীয়তপুরকে সংযুক্ত করায় সেতু নির্মাণ তেমন লাভ হবে না বলে দাবি স্থানীয়দের। শরীয়তপুর রুটে এখন 5টি ফেরি চলাচলরত আছে, এর মধ্যে একটি বড় ফেরি আর 4টি ছোট ফেরি। আমরা এখন গাড়ি স্বল্পতার কারণে প্রতিদিন 2টি করে ফেরি রোস্টার করে চলাচল করতেছে। যে ব্রিজে যে পরিমাণ গাড়ি প্রয়োজন সেই পরিমাণ গাড়ি এখানে হবে আমার মনে হয় না। কর্তৃপক্ষ বলছে সম্ভাব্যতা যাচাইয়ে উঠে এসেছে সেতুটি যেমন পরিবেশ বান্ধব তেমনি অর্থনৈতিকভাবে লাভজনক। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে কম খরচে সেতুটি নির্মিত হবে। এটা যে ফিনান্সিয়াল এবং আপনার ইকোনমিক্যাল যে ইয়েটা ওনারা দিয়েছেন প্রতিবেদনটা, এটা দুইটাই খুব ভায়াবল, লাভজনক একটা প্রজেক্ট। এবং পাশাপাশি আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের যে যোগাযোগ, এটাকে ঢাকা শহরকে হ্যাম্পার না করে এই যোগাযোগ স্থাপন হবে। তবে সেতু নির্মাণের সময় নদীর দিক পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা পরিবেশ বিজ্ঞানের এই শিক্ষকের। আর নতুন করে সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। কোনো ব্রিজ করার ক্ষেত্রেই যা হয়, শুরুতেই কিছু নদীর দুই অংশে কিছু নদী শাসন করতে হয়, এতে করে নদীর যে স্বাভাবিক প্রবাহটা ছিল
সেটা অনেকটাই সংকুচিত হয়ে আসবে নদী শাসনের কারণে। সংকুচিত হলে প্রবাহটা চেঞ্জ হবে। মেঘনা নদীতে কি পরিমাণ শাসন হবে, কি পরিমাণ মানুষের উপকৃত হবে, বা কি পরিমাণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, নৌপথটা ক্ষতিগ্রস্ত হবে, বা ইলিশের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, এটা নিয়ে আরো একটা ভালো ফিজিবিলিটি স্টাডি হওয়া উচিত। অভয়াশ্রম ধ্বংস করে সেতু নির্মাণ হলে ইলিশের উৎপাদন হ্রাস পাবে সারা দেশে। তাই সেতু নির্মাণের আগে পুনরায় সমীক্ষার দাবি সচেতন মহলের। তালহা জুবাইর, এখন চাঁদপুর। পাবনার খাসচর আরিচা রুটে ফেরি চলাচলের আশায় বুক বেঁধেছে পাবনার মানুষ। কাজিরহাটের প্রায় 10 কিলোমিটার ভাটিতে অবস্থিত এই রুটের ফেরি চলাচল শুরু হলে একদিকে যেমন যাতায়াতের সময় বাঁচবে, অন্যদিকে পরিবর্তন আসবে জীবনমানের। পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতেও খুলে যাবে নতুন সম্ভাবনার দুয়ার। পাবনা থেকে মাসুদ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রায় 9 বছর আগে ফেরি চলাচলের লক্ষ্যে পাবনার বেড়া উপজেলা থেকে খাসচর আরিচা রুট পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়, কিন্তু নানা জটিলতায় আলোর মুখ দেখেনি ফেরি চলাচলের। দেরিতে হলেও নতুন করে সেই উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আরও 5.5 কিলোমিটার সড়ক নির্মাণ কাজের পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব। প্রকল্প বাস্তবায়ন হলে 16 কিলোমিটার নদীপথ কমে দাঁড়াবে মাত্র 4 কিলোমিটারে। পাবনা থেকে সিরাজগঞ্জ যমুনা সেতু হয়ে 250 কিলোমিটার নদীপথ কমে দাঁড়াবে 147 কিলোমিটারে। এতে নদীপথের সময় সাশ্রয় হবে 1 ঘন্টা। এদিকে খাসচর হতে লিং রোড হয়ে পাবনা থেকে ঢাকায় চলাচলের সময় লাগবে 3 ঘন্টা। ফলে ঢাকার সাথে উত্তর অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। পরিবর্তন ঘটবে জীবনমানের, উন্নতি হবে অর্থনীতিরও। আর কৃষকরাও উৎপাদিত পণ্য সরাসরি রাজধানী নিয়ে বিক্রয় করে লাভবান হবে বলে মনে করছেন স্থানীয়রা। ঢাকা যাওয়া তাড়াতাড়ি হবে, 20 মিনিটে ফেরি পারাপার হবে। এই খয়ের চর থেকে যদি পার হওয়া যায় তাহলে আমাদের প্রায় ফেরিতে 20 মিনিট সময় লাগবে। তো আসলে এই রোডটা হয়ে যদি এখানে ফেরি চলাচল করে তো আমাদের জন্য এবং পাবনাবাসীর জন্য অনেক সুবিধা হবে। এখানে ফেরিঘাট স্থানান্তর হলেই পরে নতুন ফেরিঘাট এখানে হলে দ্রুততম সহজে আমরা ঢাকা পৌঁছাতে পারবো। এখানে কৃষক তার কাঁচামাল দ্রুত ঢাকা পৌঁছাতে পারবে এবং ন্যায্য মূল্য পাবে। প্রস্তাবিত এই সড়ক পরিদর্শন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব বলেন, সড়কের উপর চাপ কমাতেই নানাবিধ উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে এখানে ঢালার চরে রেলের আসছে। আমরা চাচ্ছি যে আপনারা কাজিরহাট না নেমে যদি আমরা রাস্তা করে দেই তাহলে নারাদহ পর্যন্ত আনলে আপনি এখানে যদি খাসের চর পর্যন্ত নিয়ে যেতে পারি, আপনাদের মাত্র 4 কিলোমিটার রাস্তা নৌপথে পাড়ি দিলেই আপনারা সহজে পাবনা বা ঢাকায় চলে যাবেন। পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে কেবল যাতায়াতই নয়, উত্তরাঞ্চলের মানুষের জীবনের মানও উন্নতি ঘটবে। মাসুদ রানা, এখন পাবনা। কুমিল্লা নগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ কোটবাড়ি টমটম ব্রিজ সড়ক দীর্ঘ সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ, প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রতিকারে মানববন্ধন করছে স্থানীয়রা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, বেহাল সড়ক নিয়ে স্থানীয়রা কি বলছেন এবং সংস্কারের কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা শহরে প্রবেশের যে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে তার মধ্যে কোটবাড়ি টমসম ব্রিজ রোড এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোটবাড়ির সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পর্যটন এলাকার সাথে কুমিল্লার যে সংযোগ, এই সড়কটি দিয়ে কিন্তু মেডিকেল কলেজে পর্যন্ত যাতায়াত করে, যার কারণে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কুমিল্লার প্রবেশের ক্ষেত্রে। কিন্তু দীর্ঘদিন যাবত এই সড়কে খানাখন্দক এবং বড় বড় গর্তের কারণে এখানে প্রায় ঘটছে দুর্ঘটনা এবং মানুষজন যারা চলাফেরা করেন প্রতিনিয়ত তারা কিন্তু দুর্ভোগে পড়ছেন। এবং এই বেহাল রাস্তায় এই নগরীর অসংখ্য মানুষ যাতায়াত করেন এবং তারা বলছেন যে যারা হাসপাতাল এবং ডাক্তার দেখাতে যান বয়স্ক মানুষ, তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন। দীর্ঘদিন যাবতই তারা রাস্তাটি সংস্কারের কথা বলে আসছেন, কিন্তু মেডিকেল কলেজ থেকে টমসম ব্রিজ পর্যন্ত রাস্তাটি সিটি কর্পোরেশন থেকে উন্নীত করার প্রকল্প নেওয়া হলেও কিন্তু কোটবাড়ি টমসম ব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত সড়কটি কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে এখানে মানুষজন দীর্ঘদিন ধরে যে দাবি করছেন যে রাস্তাটি মেরামত করার জন্য। খুব বেশি দিন কিন্তু হয়নি যে এই সড়কটি সংস্কার হয়েছে, যার ফলে
এখন আবার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষার শেষে অনেক জায়গায় খানাখন্দক এবং বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে দুর্ঘটনা ঘটছে এবং বিশেষ করে স্কুল কলেজগামী এবং বিশ্ববিদ্যালয়গামী বাসগুলো এই পথে চলাচল করে এবং কুমিল্লা শহরে ঢোকার ক্ষেত্রে কিন্তু পর্যটন শহরের সাথে যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা এটি। কিন্তু এই সড়কটি যেটি আরো সম্প্রসারিত করা প্রয়োজন। এখানে কয়েকটি বাজার রয়েছে, এখানে খাল নির্মাণ, ড্রেন নির্মাণ করা প্রয়োজন, যেগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে সেখানে কিন্তু রাস্তাগুলো প্রায় নষ্ট হয়ে পড়ছে। তো এইগুলো নিয়ে কিন্তু মানুষজন দাবি করছেন এবং আজকে শিক্ষার্থী সহ স্থানীয় মানুষজন কিন্তু তারা বলছেন যে এই সড়কটি খুব দ্রুতই সংস্কার করতে হবে এবং জনগণ কিন্তু এই বিষয়টিতে নিয়ে সরকারের এখানে যারা স্থানীয় প্রশাসন রয়েছেন, সড়ক ও জনপথ রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তো তারা প্রত্যাশা করছেন খুব শিগগিরই এই সড়কটি মেরামত করার জন্য সরকার এবং স্থানীয় প্রশাসন উদ্যোগ গ্রহণ করবে। জ্যোতিকা। কুমিল্লার বেহাল সড়ক নিয়ে জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন এবং পিআর সহ 5 দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছে জামায়াত। এ বিষয়ে জানাতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। প্রথমে যাচ্ছি হাসিব বিল্লাহর কাছে। হাসিব, মানববন্ধন থেকে কি বলছেন নেতারা জানাবেন। এই মানববন্ধনটি শুরু হয়েছে বেলা 11টায়। নেতারা মূলত বলছেন যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান এবং একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়নের জন্য নির্বাচনের আগে গণভোটের দাবি তারা তুলছেন। মূলত এই দাবিগুলোতে কিন্তু এখনকার নয়, বেশ কয়েক মাস ধরে এই দাবিগুলো তুলছেন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 5টি দলের রাজনৈতিক নেতারা। আজকে মূলত তারা এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, আজকে মূলত মানববন্ধন করছেন। তারা বলছেন এই মানববন্ধনটি যাত্রাবাড়ি থেকে রাজধানীর গাবতলী পর্যন্ত, অর্থাৎ ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা মানববন্ধন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবন এলাকায়। এখানে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং অন্যান্য বিভিন্ন মহানগর, থানা এবং ওয়ার্ড ইউনিটের নেতারা রয়েছেন, জামাতের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। এই যে মানববন্ধনটি দেখা যাচ্ছে, এটি রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, দুঃখিত, রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় পর্যন্ত দেখা যাচ্ছে যে মানববন্ধনটি চলে গিয়েছে। অর্থাৎ এইখানে মূলত জামাত ইসলামের নেতৃবৃন্দরা এখানে অবস্থান করছেন। এছাড়া শাহবাগে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা ওখানে মানববন্ধন করছেন। এছাড়া গাবতলী থেকে এই যাত্রাবাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে জামাত ইসলামী সহ আরও অন্যান্য ইসলামী যে সব দল যারা এই 5টি দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে তারা আন্দোলন করছেন, তারা অবস্থান করছেন। এখানে যেমন রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা রয়েছেন মূলত মতিঝিলে। এছাড়া নিজামে ইসলাম পার্টি, তারা রয়েছে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে। এছাড়া খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস, তারা মানববন্ধন কর্মসূচি করছেন। তারা তাদের বক্তব্য যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ তৈরি হবে না এবং চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ হবে। এছাড়া গণভোট, এই যে জুলাই সনদ বা সংস্কার ইস্যু নিয়ে যে আলাপগুলো হচ্ছে, যেগুলো টেবিলের আলোচনায় সমাধান হয়নি ঐকমত্য কমিশনের বৈঠকে, এজন্য তারা চাচ্ছেন যে তারা মূলত রাজপথে নেমেছেন এই দাবি আদায়ের জন্য। যদিও জুলাই সনদ আগামী 17 তারিখ স্বাক্ষর করবে, কিন্তু তার আগে কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন কবে হবে, গণভোট কবে হবে, এটি কিন্তু এখন নির্ধারণ হয়নি। এজন্যই মূলত তারা রাজপথে আন্দোলন করছেন। এই ছিল মূলত এই জামাত ইসলামের কর্মসূচি এই মৎস্য ভবন থেকে। ধন্যবাদ হাসিব। এ বিষয়ে ময়মনসিংহের খবর জানাতে চলে যাব হারুনুর রশিদের কাছে। হারুন, আপনার কাছে জানতে চাই মানববন্ধন থেকে সেখানে কি বলছেন নেতারা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ জ্যোতিকা। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে। সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহ মহানগর জামাতের উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ আওয়ামী লীগের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করার দাবিতে যে 5 দফা কর্মসূচি রয়েছে জামায়াতে ইসলামীর, সেই 5 দফার আলোকে আজকে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছে ময়মনসিংহ মহানগর জামাতের নেতাকর্মীরা। আমরা দেখেছি যে ঠিক 11টায় এই মানববন্ধন কর্মসূচি শুরু হয় ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এবং এখানে ইতিমধ্যেই ময়মনসিংহ মহানগর জামাতের নেতৃবৃন্দ, জেলা জামাতের নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং মানববন্ধন চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামাতের নেতারা। আমরা যদি একটু বলি, এখানে যারা
আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন বা যারা বক্তব্য রেখেছেন তারা একটি কথা স্পষ্ট করে বলছেন যে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, সেটি ফেব্রুয়ারিতে হোক বা ডিসেম্বরে হোক, সেটির নিশ্চয়তা দিতে হবে যেন জুলাই সনদের ভিত্তিতে হয় এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট দরকার সেই গণভোট যেন নভেম্বরেই করা হয় সেটির দাবি তারা করছেন এবং জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় পক্ষেই পিআর পদ্ধতিতে যেন আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিটিও করছেন এবং জাতীয় সংসদ নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয় এবং গণহত্যা এবং দুর্নীতির বিচার করা হয় এবং জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম যেন নিষিদ্ধ করা হয় সেই দাবিটি কিন্তু করছেন। এবং আমরা যদি একটু বলে রাখি যে এখানে আজকে যে মানববন্ধন কর্মসূচি হচ্ছে এখানে কথা স্পষ্ট করে বলা হচ্ছে যে কোনোভাবেই জাতীয় যে জুলাই যে সনদ সেই সনদের বাইরে কখনোই নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং পিআর পদ্ধতিতে অবশ্যই নির্বাচন করতে হবে এবং তারা যেটি বলছেন তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চলবে এবং তারা একটি বিষয় স্পষ্ট করে বলছেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় যদি যে সংবিধান রয়েছে সেই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন হতো তাহলে আজকে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তাদের করতে হতো না। এই দাবিগুলো তারা করছেন এবং তারা যেটি বলছেন আজকে জামাতের নেতাকর্মীরা মাঠে রয়েছেন, তাদের দাবি দাবা না মানা পর্যন্ত তারা এই তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে জামাতের মানববন্ধনের সর্বশেষ খবর। রাজধানী এবং রাজধানীর বাইরে চলছে জামায়াতের কর্মসূচি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তি না করার দাবিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে মানববন্ধন ও এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে জাগো শরীয়তপুর নামে একটি সংগঠন। বিস্তারিত জানাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, মানববন্ধনে কি বলছেন আন্দোলনকারীরা জানাবেন? জ্যোতিকা, মূলত মানববন্ধনে এই আন্দোলনকারীরা বলছেন যে তারা ফরিদপুর বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত হতে চায় না, তারা মূলত ঢাকা বিভাগেই থাকতে চায়। 2015 সালে কিন্তু এমন একটি ঘোষণা দিয়েছিল সরকার যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকা যে শরীয়তপুর জেলা তাকে ফরিদপুর বিভাগের ভিতর যুক্ত করা হবে এবং ফরিদপুর এই বিভাগের 5টি জেলা মাদারপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ নিয়ে একটি বিভাগ করা হবে। তারপর থেকেই কিন্তু শরীয়তপুরের সব ধরনের মানুষ, শ্রেণী পেশার মানুষ, আমরা বলবো সব ধরনের রাজনৈতিক দল কিন্তু এর বিরোধিতা করে আসছে এবং 15 সাল থেকেই কিন্তু জাগো শরীয়তপুর নামে একটি ব্যানারের দাঁড়িয়ে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আজ সকালে আমরা দেখেছি যে 11টার দিকে কিন্তু এই আন্দোলনকারীরা পদ্মা সেতুর যেই জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে প্রথমে তারা মানববন্ধন করে এবং এরপর কিন্তু মানববন্ধন শেষে এই এক্সপ্রেসওয়ে কিন্তু তারা অবরোধ করে এবং এক্সপ্রেসওয়ের যে 2টি লেন রয়েছে উভয় লেনেই কিন্তু তারা সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় এবং দীর্ঘ সময় তারা এই অবরোধ ধরে রাখে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং তাদের সহযোগিতায় কিন্তু পরবর্তীতে এই অবরোধ তারা উঠিয়ে নেয়। তারপরও কিন্তু তারা এখনও মানববন্ধন করছে এবং তারা বিভিন্ন দাবি নিয়ে বলছেন যে যেহেতু ঢাকার খুব কাছাকাছি এই শরীয়তপুর, সেহেতু দূরত্বের কম বিবেচনায় পাশাপাশি সব ধরনের প্রশাসনিক কাজও এই শরীয়তপুরবাসীর সহজ হয়, এ কারণেই কিন্তু তারা এই শরীয়তপুর ঢাকা বিভাগের মধ্যে থাকতে চাচ্ছে। তো এই আন্দোলন আজকেই তারা শেষ করছে এমনটা বলছেন না, দাবি যদি না মানা হয় এই আন্দোলন আরও লাগাতার করবে তারা, এমনটাই কিন্তু এই আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছে। জ্যোতিকা, শরীয়তপুরের মানববন্ধন নিয়ে জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে নামছে এক শ্রেণীর অসাধু ও মৌসুমী ছেলেরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই নদীতে নামছে তারা। মৎস্য ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এই সময়ে মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেজন্য গত 4 অক্টোবর থেকে দেশের সব নদ নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সেই নির্দেশনা মানছে না ঝালকাঠির এক শ্রেণীর অসাধু ও মৌসুমী জেলে। দিনের আলো কিংবা রাতের অন্ধকার, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলেরা নদীতে নামছেন নৌকা ও ট্রলার নিয়ে। সুগন্ধা নদীর বারৈকরণ, মাটিভাঙা, খোজাখালী, অনুরাগ এবং বিষখালী নদীর হদুয়া, বড়ইয়া ও পালট এলাকায় গোপনে কারেন্ট জাল ফেলে মা ইলিশ শিকার করছে তারা। স্থানীয়রা বলছেন রাতভর চলে ইলিশ শিকার, ভোরের আগেই বিক্রির জন্য নদীর ঘাটে চলে আসে মাছের চালান।
অভিযান দিলে আমরা নৌকাদুন ঘাটে রাখি, আমরা জালবাজ বন্ধ রাখি। ওকে দিন বাইনা আমরা নৌকাদুন কুলের স্বার্থে উঠেছি, আর মৌসুমি জালিরা তারা জাল বায়, আর এবার বদনাম হয় আমাদের। অভিযান বলতে কি একটা জিনিস, এই জালকাঠি জেলাবিদের বুঝতে আছি না। প্রশাসন একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে তারা জাল পাততে যায়, ঈদের মতো জাল পাততে আছে, এই আমরা দেখতে আছি, আর কোনো পাইতে আছি না। অনেক মৌসুমী জেলেরা তারা ঈদ উদযাপনের মতো মাছ ধরতেছে এবং স্থানীয় প্রশাসন চেষ্টা করতেছে তাদের নিরোধ করার জন্য, কিন্তু বর্তমানে তারা এতই চতুর যে তাদের নিরোধ করা খুবই কষ্টকর হচ্ছে। মা ইলিশ রক্ষায় 22 দিনের যে নিষেধাজ্ঞা আছে সেটা পুরোপুরি পালন হচ্ছে না, কিছুটা হচ্ছে চোর পুলিশ খেলার মতো। সরকার যেটা দেয়, চাউল দেয় 25 কেজি করিয়া, হেতে আমাদের কিছু হয় না। আর মনে করেন একটু বাড়াই ছাড়া তেল ডাল একটু চিনি এগুলো দিলে তো মোটামুটি আমরা চলতে ফিরতে পারতাম। জেলা মৎস্য বিভাগ বলছে চলমান অভিযানে মা ইলিশ রক্ষায় 8টি ভ্রাম্যমাণ টিম কাজ করছে। তবে কিছু জায়গায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে বলেও স্বীকার করেন তারা। এই অভিযানটি সঠিকভাবে বা শতভাগ বাস্তবায়ন করতে গেলে আসলে জেলে আমাদের বিভিন্ন যে স্টেক হোল্ডারগণ আছে তাদেরকে আসলে সচেতন হওয়ার দরকার আছে, এবং সর্বোপরি যে ইলিশ সম্পদ, এই ইলিশ সম্পদের যে গুরুত্ব এটি জনসাধারণের মধ্যে আরও ব্যাপকভাবে প্রচারের বিষয়টি রয়েছে। চলমান অভিযানে গত 10 দিনে ঝালকাঠিতে 20 জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় 5 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল। এছাড়া জেলায় নিবন্ধিত 7,840 জন জেলের মধ্যে সরকারি বরাদ্দের চাল দেয়া হয়েছে 3,750 জনকে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। অনুকূল আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পানের ফলন ভালো হলেও বাজারে দাম না পাওয়ায় হতাশ চাষিরা। গত বছর বড় আকারের 1 পণ পানের দাম ছিল 130 থেকে 140 টাকা। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা পাঞ্চাশী মইজুদ্দিন চলতি বছর এনজিও থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 10 কাঠা জমিতে পান চাষ করেন তিনি, কিন্তু ভরা মৌসুমেও আশানুরূপ দাম মিলছে না বলে দাবি তার। 80টি পাতা মিলে 1 পণ পান ধরা হয়। গত বছর 70 থেকে 80 টাকা পণ দরে যে পান বিক্রি করেছিলেন এবার তা নেমেছে 20 টাকায়। বাড়ির পাশে একটা এনজিও ছিল, এনজিওর কাছ থেকে একটা টাকা লিছি, নিয়ে 10 কাঠা মাটিতে পান চাষ করতে গেছি। যে গতবার যে হারে পানের দাম ছিল ওই হিসাব করে আমরা আগাইতে লেগেছি, তো দেখছি পানের বাজারও নয়, বেচতে পারি না আর চালাতে পারি না, এনজিওকে টাকাও দিতে পারি না। চাষিরা জানান গত বছর বড় আকারের 1 পণ পানির দাম ছিল 130 থেকে 140 টাকা, এবার তা বিক্রি হচ্ছে মাত্র 30 থেকে 40 টাকায়। আর মাঝারি আকারের 70 থেকে 90 টাকার পান বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকায়। 1 পণের দাম সব থেকে ছোট সাইজ যেটা ছিল 30 থেকে 40 টাকা, 25 টাকা। আর এবার আসছে ওই পান 3 টাকা, 4 টাকা, 5 টাকা। এই জন্য আমাদের কৃষকের অবস্থা ভালো না। লতা জাতীয় জিনিস যত বৃষ্টিপাত হবে তত আর কি বড় হবে, আর বড় হলে কিন্তু পাতা বেশি ধরবে। পাতা বেশি ধরার কারণে আমাদের বাজারে পানের দাম একদম কম। এবারকার ছোট পানটা ধরেন যে লাইনে মানে 5 টাকা দিলেও মানে মনে হয়েছে যে লিবে না। মাঝারিটা 60 টাকা, 8 টাকা, 10 টাকা, বড়টা 20 টাকা, 25 টাকা। 2 লক্ষ টাকা তো বর নিয়ে এখনো লস আছে, লাভ করতে পারি না। উৎপাদন বেশি, বর্ষার কারণে উৎপাদন বেশি, ফলনও বেশি, কিন্তু দাম নেই। তবে পান চাষে কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। পান হারভেস্ট তুলনা হয় শুরু হয় তখন আসলে তুলনামূলকভাবেই কৃষক দেখা যায় যে আর ফলনটা যদি বেশি ভালো হয়, এবছর 3.5 থেকে 4 টন করে ফলন হচ্ছে। সেই হিসাবে আশা করা যাচ্ছে যে কৃষকরা দাম কম পেলে যেহেতু ফলনটা ভালো সেহেতু তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে আমি মনে করি। কৃষি বিভাগ বলছে জেলায় এবার গত বছরের চেয়ে পান চাষ কমেছে। গত বছর 17 হেক্টর জমিতে পান চাষ হয়েছিল, এবার তা কমে হয়েছে 15 হেক্টর। এখন চাঁপাইনবাবগঞ্জ। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। 3 যুগ পর কাল চাকসু নির্বাচন, ভোট আয়োজনে ব্যাপক প্রস্তুতি। প্রচারণার শেষ দিনেও রাষ্ট্রতে আচরণ বিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ।
চাকরি জাতীয়করণ ও পুলিশি হামলার প্রতিবাদে আজও সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধে ব্যাহত শ্রেণী কার্যক্রম। কাল থেকে চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল কার্যকর। 56টি খাতে গড়ে প্রায় 41% বাড়ছে মাশুল, ভোক্তার ঘাড়ে পণ্যের বাড়তি খরচের চাপ। মেঘনায় চাঁদপুর শরীয়তপুর সেতু তৈরির পরিকল্পনায় শঙ্কিত গবেষক জেলে, মানতে নারাজ সেতু কর্তৃপক্ষ। ফের সমীক্ষার পরামর্শ চাঁদপুর জেলা প্রশাসকের। এবং পাবনার খাসচর আরিচা রুটে নতুন করে ফেরি চলাচলের উদ্যোগ, সড়ক পথে কমবে চাপ, বাঁচবে সময় ও অর্থ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।